হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা স্টিরিও আইসোমেরিজমের ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব একটু ডিটেলসে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এইখানে স্টিরিও আইসোমেরিজমের বা স্টিরিও আইসোমার্সের কত রকম ক্লাসিফিকেশান হয় তার একটা ট্যাবুলার ফর্ম অলরেডি তৈরি করে রেখেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কনফিগারেশনাল আইসোমার আছে, তারপরে কনফরমেশনাল, যেটা স্টিরিও আইসোমারের ফার্স্ট টাইপ অফ ক্লাসিফিকেশান। দেন কনফিগারেশনালের আবার দু রকম ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ, একটাকে বলা হচ্ছে অপটিক্যাল আইসোমার আর একটা জিওমেট্রিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারের আবার চারটে টাইপের ক্লাসিফিকেশন, প্রথমটা এনানশিওমার, দেন ডায়াস্টিরিওমার, তারপর মেসো আইসোমার এবং লাস্টেরটা হোমোমার। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমেরও দুটো টাইপ, একটা হলো সিস এবং আরেকটা হলো ট্রান্স। কনফরমেশনালের কথা যদি বলি তাহলে কনফরমেশনালের আলাদা কোনো ক্লাসিফিকেশন হয় না, এইগুলো হচ্ছে কিছু ডিফারেন্ট ফর্মস। তো এইগুলো আমরা এবার একটু কিছু উদাহরণের সাথে আলোচনা করব এবং এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানব। তো প্রথমে স্টিরিও আইসোমার্স কাদের বলে সেইটা আমরা এর আগের ভিডিওতে অলরেডি শিখে নিয়েছি। তারপরে কনফিগারেশনাল আইসোমার এই বিষয়টা কি সেটা আমরা একটু জানি। দেখো, নামের মধ্যেই এখানে বলা হচ্ছে কনফিগারেশন, এই ওয়ার্ডটার মধ্যে আছে ফিগার অর্থাৎ এমন কিছু অর্গ্যানিক কম্পাউন্ড যারা ইনবিল্ট যেভাবে তৈরি তাদেরকে আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। যদি পরিবর্তন করতে যাই তাহলে তাদের মধ্যে উপস্থিত যেই সমস্ত সমযোজী বন্ধন আছে সেই সমযোজী বন্ধনগুলোকে ভাঙতে হবে বা বিয়োজন ঘটাতে হবে। কিন্তু আইসোমেরিজম হতে গেলে সেখানে তো বন্ধনের বিভাজন বা কোনো মৌল বা কোনো মূলক সেই যৌগটা থেকে অপসারিত হয়ে যাচ্ছে, তার জায়গায় নতুন কোনো মূলক আসছে বা পরমাণু আসছে, সেরকম তো নয়। আইসোমার মানে হচ্ছে একাধিক যৌগ যাদের গঠনের বৈচিত্র্য আছে। ঠিক আছে, তো এখানে এই কনফিগারেশনাল আইসোমার বলতে আমরা যেটা বুঝি যে একাধিক যৌগ আছে যাদের গঠন বৈচিত্র্যতা রয়েছে, কিন্তু কোনো একটা গঠনকে আমরা পরিবর্তন করে আগের গঠনে নিয়ে যেতে পারবো না বা অন্য কোনো গঠনে নিয়ে যেতে পারবো না, তারা ওইভাবেই তৈরি। যেমন ধরো আমি যদি বলি যে একটা চেয়ার যেভাবে তৈরি আর একটা টেবিল যেভাবে তৈরি, চেয়ারটাকে কোনোভাবে বিকৃত করে আমরা টেবিলে কনভার্ট করতে পারবো না বা টেবিলটাকে কোনোভাবে বিকৃত করে চেয়ার করতে পারবো না। যদি বিকৃত করতেই হয় তাহলে টেবিলটাকে ভাঙতে হবে, তাকে কাটতে হবে, কেটে ছোট করতে হবে, অন্যভাবে করে আমরা চেয়ার তৈরি করতে পারি। কিন্তু ওই অবস্থাতে রেখেই আমরা টেবিলকে চেয়ার বানাতে পারবো না বা চেয়ারটাকে টেবিল বানাতে পারবো না। অর্থাৎ চেয়ার বা টেবিল তারা কনফিগার্ড, তারা ওইভাবেই তৈরি, রাইট? তো এমন যে সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ড যারা প্রাথমিকভাবে যেরকম গঠন দেখাবে সেই গঠনটাই তারা বজায় রাখতে পারবে, এই ধরনের একাধিক যৌগের মধ্যে যদি আমরা সমাবয়বতা দেখি, ত্রিমাত্রিক সমাবয়বতা, তাহলে আমরা সেটাকে কনফিগারেশনাল আইসোমার বলবো। যেমন দেখো, যদি আমি বলি যে CH3 CH2 CH3 HCl, ফিশার প্রজেকশনে লেখা হয়েছে। তোমরা তো ফিশার প্রজেকশন লেখা শিখেছো, কিভাবে লেখা হয়। আর একটা আমরা লিখলাম, ধরো এই যৌগটা, এই যৌগ আর এই যৌগ যদিও দুটো দেখতে একই রকম, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, কি? 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে। এইখানে H আর Cl যেইভাবে রয়েছে, এই যৌগটাতে H আর Cl সেইভাবে নেই, অন্যভাবে আছে। অতএব এরা দুজন পরস্পরের কনফিগারেশনাল আইসোমার আমরা প্রথমে বলতে পারি। কনফিগারেশনাল
এরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে কনফরমেশনাল আইসোমারটা কি? কনফরমেশনালের মধ্যে ফরমেশন এই শব্দটা পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন ধরন তৈরি করা যাবে বা বিভিন্ন ধরনের রূপান্তর করা যাবে। বিভিন্ন ফরমেশন তৈরি করা সম্ভব। তাহলে যেই সমস্ত জৈব যৌগগুলোর ক্ষেত্রে আমরা একটা ফরমেশন থেকে আরেকটা ফরমেশনে নিয়ে যেতে পারি উইদাউট ব্রেকিং অর মেকিং সাচ কেমিক্যাল বন্ডস, সেই ধরনের গঠনগুলোকে আমরা কনফরমেশন বলবো। যেমন দেখো, ইক্লিপস আছে, পার্শিয়ালি হতে পারে, ফুললি হতে পারে, স্ট্যাগার্ড আছে, অ্যান্টি আছে, গস আছে, আরেকটা আমরা বলতে পারি স্কিউ। ওকে, তো কিরকম এইগুলো একটু দেখা যাক উদাহরণ দিয়ে। তোমরা নিউম্যান ফরমেশনও শিখেছো আগের ভিডিওতে। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে এর প্রথম ভিডিওটা দেখে নাও, তাহলে এই ফরমেশন সম্পর্কে ওখানে আমি আলোচনা করেছি, সেগুলো বুঝতে পারবে। ধরো এরকম একটা গঠন রয়েছে, নিউম্যান গঠন, যেটাকে আমরা ইক্লিপস ফর্ম বলি। এইবার মনে করো কি করলাম, এখানে এই কার্বনটা 1 নম্বর আর এই কার্বনটা 2 নম্বর ধরে নাও। আমরা C1টাকে ফিক্স রাখলাম, C1 যে কার্বনটা রয়েছে সেটাকে ফিক্স রাখলাম ইথেনের নিউম্যান প্রজেকশনে, এটাকে ফিক্স রাখলাম। রেখে C2 কার্বনটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। C2 কার্বনকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। এই অ্যারো সাইনটা মানে আমি ঘোরাচ্ছি ক্লকওয়াইজ। ঘোরালে কি হবে, দেখতে কিরকম হবে, C1 কার্বনটা যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা থাকছে, C2 কার্বনের হাইড্রোজেনগুলো এইভাবে অবস্থান নেবে। অর্থাৎ খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলগুলো তো সবকটা 120 ডিগ্রি ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে প্রত্যেকটা বন্ধনের মধ্যে তো অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এবার যদি আমি এটাকে এই C2 কার্বনটাকে 60 ডিগ্রি ঘোরাই, তাহলে হাফ অংশটা গিয়ে দাঁড়িয়ে যাবে। এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা যদি 120 হয় তাহলে 60 ডিগ্রি ঘোরালে হাফ অংশটাই গিয়ে ফিক্সড হয়ে গেল। তাহলে এরকম গঠনটা পাবো। এই গঠনটাকে আমরা কি বলছি, স্ট্যাগার্ড বা অ্যান্টি। তো এই যে ইক্লিপস ফর্ম, স্ট্যাগার্ড ফর্ম, এই ফরমেশনগুলো হচ্ছে কনফরমেশন। আর এগুলো কিভাবে সম্ভব, C1 আর C2-র মধ্যে দেখো সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলেই বন্ডের রোটেশন, কার্বন কার্বন বন্ডের রোটেশনটা সম্ভব। যেমন ধরো এইটা, যদি এই পেনটা মনে করো, এটা সিঙ্গেল বন্ড, এইদিকে কার্বন একটা আছে আর এইদিকে একটা কার্বন আছে। তো এই বন্ড, ধরো আমি এই পেছনের কার্বনটাকে ফিক্স রাখলাম, রেখে সামনের কার্বনটাকে ঘোরাতে পারি, তো যেহেতু সিঙ্গলি বন্ডেড বা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত, তো একটা কার্বনকে ফিক্স রেখে ওই সিঙ্গেল বন্ডের সাপেক্ষে আমি আরেকটা কার্বনকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে যাচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরালে এইগুলোর মধ্যে বিভিন্ন ফরমেশন আসতে পারছে, সেই কারণে এইগুলোকে সব বলা হয় কনফরমেশন। বোঝা গেল? এবারে ফুললি ইক্লিপস, পার্শিয়ালি ইক্লিপস, এই বিষয়গুলো একটু দেখা যাক ছোট্ট করে। ধরো এইটা, এই ক্ষেত্রে আমরা এই C2 আর C3 কার্বনের সাপেক্ষে যদি ভাবি, এটা C2 কার্বন, এটা C3 কার্বন যদি ভাবি, তাহলে প্রত্যেকটা কার্বনের যে অ্যাটমগুলো রয়েছে তারা কি কি, দুটো করে হাইড্রোজেন আর একটা করে মিথাইল। যখন দেখবো যে একই প্রকারের গ্রুপগুলো একজন আরেকজনের উপরই উপরিপাতিত অবস্থায় আছে, একই প্রকারের গ্রুপ বলতে 2 নম্বর কার্বনের মিথাইলের সঙ্গে 3 নম্বর কার্বনের মিথাইল উপরিপাতিত,
একইভাবে হাইড্রোজেনগুলো উপরিপাতিত, অর্থাৎ সেম সেম গ্রুপ যদি একজন আরেকজনের উপরে উপরিপাতিত থাকে, অর্থাৎ একটা কার্বনের যে যে গ্রুপ পরের কার্বনটারও সেই সেই গ্রুপ যদি উপরিপাতিত অবস্থায় থাকে, তখন আমরা তাকে ফুললি ইক্লিপস বলবো। আর যদি পৃথক পৃথক গ্রুপ উপরিপাতিত থাকে, ধরো মিথাইল হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন, যদি এরকম হয় তখন সেটাকে বলবো পার্শিয়ালি ইক্লিপস। পার্শিয়ালি ইক্লিপস। কেন পার্শিয়ালি আর কেন ফুললি? একই গ্রুপ উপরিপাতিত হলে তখন কি হবে, উপরের কার্বনটার গ্রুপগুলোকেই দেখা যাবে, পেছনের কার্বনের গ্রুপগুলোকে আর দেখা যাবে না। সমান সমান গ্রুপ প্রত্যেককে ঢেকে দিচ্ছে। এই যে উপরের কার্বনের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো নিচের কার্বনের একই প্রকারের গ্রুপগুলোকে কি করছে, আবৃত করে দিচ্ছে, দেখা যাচ্ছে না, সেই কারণে ফুললি ইক্লিপস। আর পার্শিয়ালি কেন? দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন একে অন্যকে আবৃত করে দিচ্ছে, বড় আকারের মিথাইল গ্রুপ ছোট আকারের হাইড্রোজেনকে আবৃত করে দিচ্ছে, কিন্তু উপরের ছোট আকারের হাইড্রোজেন নিচে থাকা বড় আকারের মিথাইলকে তো পুরোপুরিভাবে আবৃত করতে পারছে না, উপরিপাতিত হয়ে আছে কিন্তু আবৃত করতে পারছে না, তো সেই কারণে পার্শিয়ালি ইক্লিপস বলা হয়। আচ্ছা, তো এই অ্যান্টি আর গসের মধ্যে পার্থক্য কি? মানে স্ট্যাগার্ড অর অ্যান্টি, এই দুটোর মানে এক, আর গস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? যদি একই প্রকারের গ্রুপ পরস্পর থেকে বা পরস্পরের বিপরীতে থাকে, যেমন এইটাকে বলা হয় অ্যান্টি অর স্ট্যাগার্ড। আর যদি বিপরীতে না থাকে, অন্য কোনো অ্যাঙ্গেলে থাকে, ধরো এইটা অন্য কোনো অ্যাঙ্গেলে আছে, তখন সেটাকে বলা হবে স্কিউ অর গস। ঠিক আছে, অন্য অ্যাঙ্গেলে যদি থাকে। আর এটাকে অ্যান্টি অর স্ট্যাগার্ড বলে। অ্যান্টি অর স্ট্যাগার্ড বললে একই জিনিস বোঝায়, অ্যান্টি অর স্ট্যাগার্ড। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নেক্সট পয়েন্টে যাওয়া যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে অপটিক্যাল আইসোমার এবং জিওমেট্রিক্যাল আইসোমার। তো অপটিক্যাল আইসোমার তো ঠিক আছে, বাট অপটিক্যাল বিষয়টা এখানে কেন বলা হলো? অপটিক্যাল বলা হচ্ছে এই কারণে যে কিছু কিছু অর্গ্যানিক কম্পাউন্ড এমন রয়েছে যারা কাইরাল কার্বন বিশিষ্ট। কাইরাল কার্বন সম্পর্কেও আমি আগের ভিডিওতে বলেছি, যাও তোমরা আগের ভিডিওটা দেখে নাও যে কাইরাল কার্বন কাদের বলে। সো কাইরাল কার্বন বিশিষ্ট এমন কিছু কনফিগারেশনাল স্টিরিও আইসোমার আছে, যাদের মধ্যে দিয়ে বা যাদের দ্রবণ তৈরি করে সেই দ্রবণের মধ্যে দিয়ে যদি আমি আলো পাস করাই, একবর্ণী আলো যদি পাস করাই, তাহলে তারা কি করে, সেই একবর্ণী আলোর সঙ্গে একটা ঘটনা ঘটায়। কি ঘটনা সেটা আমি বলবো। সেই ঘটনা দেখাতে পারে বলেই তাদেরকে অপটিক্যাল আইসোমার বলে। মানে একই ফর্মুলা বিশিষ্ট কিন্তু গঠনগতভাবে আলাদা, ত্রিমাত্রিক গঠন আলাদা, সেই রকম কিছু আইসোমেরিক যৌগ এরকম আলোর সঙ্গে একটা সক্রিয়তা দেখায়। তো সেই কারণে সেই সমস্ত যৌগকে আলোক সক্রিয় যৌগ বলে বা তাদেরকে অপটিক্যাল আইসোমার বলে। তো আলোর সঙ্গে কিভাবে সক্রিয়তা দেখায় সেটা আমি পরে টেকনিক্যালি বোঝাবো, কিছু ডায়াগ্রাম দিয়ে এঁকে দেখাবো। কিন্তু এখনকার মতো আমরা এই চারজনকে বুঝে নিই যে এদেরকে কি হিসাবে প্রেজেন্ট করা হয় বা কি হিসাবে ব্যাখ্যা করা হয়। তো অপটিক্যাল আইসোমার মানে তোমরা এখন আপাতত জেনে রাখো যে আলোক সক্রিয় একবর্ণী আলোর একটা পরিবর্তন ঘটাবে। কিভাবে পরিবর্তন ঘটাবে সেটা আমরা পরে পড়ব। তো অপটিক্যাল আইসোমার দেখতে পাচ্ছ এখানে 4 রকম আমি লিখেছি। তো প্রথম হচ্ছে এনানশিওমার। এদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কাইরাল কার্বন থাকবে, প্রত্যেকটা।
কারণ অপটিক্যাল আইসোমার আমি বলেছি, আর অপটিক্যাল হতে গেলে বা আলোক সক্রিয় হতে গেলে কাইরাল কার্বন থাকা আবশ্যক, এটাও আমি বলেছি। তাহলে এদের প্রত্যেকের মধ্যে কাইরাল কার্বন থাকা আবশ্যক। ঠিক আছে, তো দেখো এনানশিওমার বিষয়টা কি, আমরা দুটো যৌগ লিখি। এই দুটো যৌগ, এরা পরস্পরের স্টিরিও আইসোমার, দেখে বোঝা যাচ্ছে। এখন এনানশিওমার বলতে বলা হয় যে এক জোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। মিরর ইমেজ কিভাবে? এই দুটো যৌগ কিন্তু আলাদা। এই যৌগটা যদি এ হয় তাহলে এই যৌগটা হবে বি বলবো না, আমি বলি এ প্রাইম। তো দেখে মনে হচ্ছে না যে এখানে একটা অদৃশ্য আয়না রাখা আছে, যে এর ছায়াটা এইখানে পড়েছে। এই দুটো যৌগ কিন্তু পৃথক যৌগ, কিন্তু দেখে এমন মনে হচ্ছে পাশাপাশি রাখলে যে এই যৌগটার পাশে একটা আয়না রাখা হয়েছে, সেই আয়নাতে এর ছাপ পড়েছে, দেখে এরকম মনে হচ্ছে। তো এনানশিওমার হচ্ছে সেইগুলোই, যে এক জোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরিপাতযোগ্য নয়। মিরর ইমেজ হবে কিন্তু নন সুপার ইম্পোজেবল। সুপার ইম্পোজেবল মানে হচ্ছে উপরিপাতযোগ্য নয়। এবারে এই বিষয়টা কি, উপরিপাতযোগ্য নয় মানেটা কি? তুমি এই যৌগটাকে তুলে নিয়ে এসে এর ওপরে বসাও, এই যৌগটাকে এইভাবেই তুলে নিয়ে এসে এর ওপরে বসাও, দেখো মিথাইলের সঙ্গে মিথাইলটা মিলে যাচ্ছে, CH2CH3 সঙ্গে CH2CH3 মিলে যাচ্ছে। মানে আমরা কি করতে চাইছি, যে এই যৌগটা আছে, এই যৌগটা লেখা আছে, এই যৌগটার উপরে এই যৌগটাকে নিয়ে এসে আমি বসাচ্ছি, প্রত্যেকটা গ্রুপের উপর প্রত্যেকটা গ্রুপ পেস্ট হয়ে যাচ্ছে কিনা, মানে কপি পেস্ট হচ্ছে কিনা। দেখে মনে হচ্ছে কি, যে CH3 উপরিপাত হয়ে গেল, ইথাইল উপরিপাত হয়ে গেল, কিন্তু এদিকে OH আছে, এদিকে কি আছে, হাইড্রোজেন, এটা হচ্ছে না। আর এদিকে H আছে, এদিকে OH আছে, এটাও হচ্ছে না। এইটাকে তুলে নিয়ে এসে এখানে বসাও, বা এইটাকে তুলে নিয়ে এসে এর উপরে বসাও, পুরোপুরিভাবে উপরিপাত হচ্ছে না, কিন্তু দর্পণ প্রতিবিম্ব। তো সেই রকম সম্পর্কযুক্ত দুটো যৌগকে আমরা কি বলবো, এনানশিওমার। তাহলে ডেফিনেশনে আমরা কি লিখব, যে এক জোড়া স্টিরিও আইসোমার বা এক জোড়া ত্রিমাত্রিক সমাবয়ব যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপরিপাতযোগ্য নয়, তাদেরকে আমরা পরস্পরের এনানশিওমার বলবো। আর এরা কিন্তু আলোক সক্রিয়, দুটো যৌগই কিন্তু পৃথকভাবে আলোক সক্রিয়, কারণ দুটো যৌগতেই কাইরাল কার্বন আছে। পৃথকভাবে আলোক সক্রিয়। এরকম তোমরা আরো অনেক এক্সাম্পল পেতে পারো, আরো অনেক এক্সাম্পল আমরা পরে দেখব। তো এনানশিওমার আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন দেখো, আমি আরো একটা যৌগ দেখাচ্ছি,
দেখো এই দুটো যৌগ দেখে কি মনে হচ্ছে? এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু উপরিপাতযোগ্য নয়। অতএব এই দুটো যৌগের মধ্যে যদি সম্পর্ক বের করতে বলে তাহলে অবভিয়াসলি আমরা কি বলবো? এনঅ্যানসিওমার। এরকম প্রচুর এক্সাম্পল তোমরা পেতে পারো। তো চলো আমরা নেক্সট দেখি ডায়াস্টিরিওমার। তো আমাদের এটা হয়ে গেল। ডায়াস্টিরিওমার হতে গেলে কি হতে হবে? আমরা কিন্তু সব ফিশার প্রজেকশনে দেখাচ্ছি। ফিশার প্রজেকশনটা অ্যাকচুয়ালি এখানে একটু ইজিয়ার দেখানো। দেখো দুটো যৌগের আণবিক সংকেত একই, তো কিন্তু ত্রিমাত্রিক গঠনটা আলাদা। তো আগে যেরকম আমরা দর্পণ প্রতিবিম্ব হিসাবে দেখছিলাম বা মিরর ইমেজ হিসাবে দেখছিলাম, এটাই কি মিরর ইমেজ কোনো সম্পর্ক আছে? দেখো তো, মিরর ইমেজ সম্পর্ক কিন্তু নেই। মিরর ইমেজ সম্পর্ক নেই। তো প্রথম কথা হচ্ছে যে এটা নন মিরর ইমেজ হতে হবে। নন মিরর ইমেজ। এরা কি উপরিপাতযোগ্য? না, এটা নন সুপারইম্পোজেবল। নন সুপারইম্পোজেবল। তো সেই ধরনের একজোড়া স্টিরিও আইসোমারকে আমরা বলবো ডায়াস্টিরিওমার। এবারে এই যৌগগুলোর ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে, তোমাদের অনেকের হয়তো চোখে পড়েছে। এই যৌগটাকে যদি আমরা কাল্পনিকভাবে দুটো অংশে সমদ্বিখণ্ডিত করি, কাল্পনিকভাবে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কি দেখা যাচ্ছে? দেখো একটা অংশ যৌগটার একটা অংশ মিরর ইমেজের মতো, আরেকটা অংশ কিন্তু দুটো যৌগের ক্ষেত্রেই সেম গঠন বিশিষ্ট। কি বললাম বুঝতে পারলে? ডায়াস্টিরিও আইসোমার হচ্ছে যে যৌগটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত মানে সেখানে যে সবসময় দুটো কার্বনই থাকতে হবে এমন কোনো কথা নেই, আরও বেশি কার্বন থাকতে পারে। তো সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করে দেখা যাচ্ছে যে একটা অংশের গঠনটা মানে এই যৌগের এই অংশটা এই যৌগের এই অংশটার সঙ্গে মিরর ইমেজ, আর নিচের অংশটা দেখো একই রকম অ্যারেঞ্জমেন্ট বিশিষ্ট বা একই রকম গঠন বিশিষ্ট। তাহলে আমরা এখানে থার্ড পয়েন্ট লিখতে পারি, এটা আমাদের বোঝার সুবিধার জন্য লিখছি কি, যৌগটিকে দুটি সমান ভাগে ভাগ করলে একটি অংশ মিরর ইমেজ ও অপর অংশ একই গঠন বিশিষ্ট। ঠিক আছে, তো তাদেরকে আমরা বলবো ডায়াস্টিরিওমার। তো এরকম আরো অনেক এক্সাম্পল আমি তোমাদের কোয়েশ্চেনে দেব, সেইগুলো তোমরা একটু চেষ্টা করে দেখো যে যৌগগুলোর মধ্যে কিরকম ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে, এনঅ্যানসিওমার নাকি ডায়াস্টিরিওমার। জাস্ট তোমরা এই পয়েন্টগুলো খেয়াল রেখো। সো আমাদের ডায়াস্টিরিওমারও হয়ে গেল। নেক্সট আমরা পড়ব মেসোআইসোমার। মেসোআইসোমারের একটা এবার এই এনঅ্যানসিওমার বা ডায়াস্টিরিও আইসোমারের থেকে একটু অন্যরকম বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? এইখানে দেখো এনঅ্যানসিওমার আর ডায়াস্টিরিওমারের ক্ষেত্রে আমরা মিনিমাম দুটো যৌগ নিয়ে সমাবয়বতার তুলনা করছিলাম, দুটো যৌগ আমাদের লাগছিল।
কিন্তু মেসো আইসোমার ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেল এই যৌগটা নিজেরই কিছু একটা মানে যৌগটার কিছুটা অংশ তার অপর কিছুটা অংশের সঙ্গেই সমবয়বতা দেখাচ্ছে। একটু কথাটা কীরকম লাগছে আমি একটা যৌগ লিখলে বুঝতে পারবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে মেসো আইসোমার কিন্তু একটা যৌগই নিজের মধ্যেই সমবয়বতা দেখাচ্ছে, একে অন্য আর কোনো যৌগের সাথে তুলনা করতে হয় না। একটা যৌগ নিজের মধ্যেই সমবয়বতা ধর্মটা তৈরি করে নিচ্ছে, অন্য কোনো যৌগের দরকার হয় না। এই ক্ষেত্রে উদাহরণ একটা দেখাচ্ছি। এই যৌগটাকে যদি আমরা কাল্পনিকভাবে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে উপরের অংশটা নিচের অংশের মিরর ইমেজ, উপরের অর্ধেক নিচের অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব। অতএব এই ধরনের সম্পর্কযুক্ত যৌগকে আমরা মেসো আইসোমার বলে থাকি। এখানে কিন্তু আর অন্য কোনো যৌগের সঙ্গে তুলনা করতে লাগে না, এখানে নিজেই নিজের সমবয়বতা দেখাচ্ছে। কি বললাম যে কাল্পনিক তল দ্বারা মেসো আইসোমার কাল্পনিক তল দ্বারা সমদ্বিখণ্ডিত করলে দুটি অংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত হয়। অতএব এই যৌগটাকেই আমরা মেসো আইসোমার বলবো বা মেসো কম্পাউন্ড বলবো। দেখো মিরর ইমেজ কিনা, OH এর উপরে OH, H এর উপর H, CO2H এর উপর CO2H, মানে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এবং তারা উপরিপাতযোগ্য হচ্ছে। মানে তুমি এই যৌগটাকে এই রেড লাইন বরাবর যদি ভাঁজ করে দাও, এই যে যৌগটা তাকে যদি রেড লাইন বরাবর ভাঁজ করে দিলে কি হবে? OH এর ওপর OH, H এর উপর H, CO2-র ওপর CO2H উপরিপাতিত হয়ে গেল। অর্থাৎ এখানে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এবং সেটা উপরিপাতযোগ্য। ওকে, আরেকটা উদাহরণ দেখো তো এটা মেসো কম্পাউন্ড হবে কিনা। এটা মেসো কম্পাউন্ড কিনা দেখো তো। হ্যাঁ, এটাও মেসো কম্পাউন্ড, কারণ এইখানটায় সমদ্বিখণ্ডিত করা মানে আমাকে কাল্পনিক তলটা এই BR-H এই লাইনটার ওপর দিয়ে পাস করাতে হবে। এই লাইনটার ওপর দিয়ে যদি পাস করে তাহলে BR-Hটার এখানে দেখা যাবে না। কাল্পনিক তলটা যদি চলে যায় তাহলে ওপরে CH3HCl যেভাবে আছে নিচেও CH3HCl ঠিক সেইভাবেই আছে। অর্থাৎ এটাও কিন্তু একটা অবভিয়াসলি মেসো কম্পাউন্ডের এক্সাম্পল। ওকে, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় জেনে রাখো, যে কাল্পনিক তল দ্বারা আমরা কোনো ত্রিমাত্রিক সমাবয়বকে বা কোনো ত্রিমাত্রিক গঠনকে দুটো সমান ভাগে ভাগ করতে পারি যে কাল্পনিক তল দ্বারা, সেই কাল্পনিক তলটাকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় প্রতিসাম্য তল। এই যে এই কাল্পনিক তলটা পাচ্ছ বা এই যে কাল্পনিক তলটা পাচ্ছ একে বলা হয় প্রতিসাম্য তল বা একে বলা হয় প্লেন অফ সিমেট্রি। সিমেট্রি মানে সাম্য, প্রতিসাম্য, তো এটাকে প্লেন অফ সিমেট্রিও বলে। একটা সিম্বল ইউজ করা হয় এটা বোঝানোর জন্য।
প্লেন অফ সিমেট্রি বা সিগমা, সিগমা প্লেন, সিগমা প্লেন, অনেক রকম নাম আছে। সিগমা, সিগমা সাইনটা আমি ঠিক লিখতে পারলাম না, সিগমা, সিগমা প্লেন। বুঝতে পারবে তোমরা, সিগমা প্লেন। তো যে কাল্পনিক তল দ্বারা কোনো ত্রিমাত্রিক গঠনকে আমরা দুটো সমান ভাগে ভাগ করতে পারি, তখন আমরা সেই তলটাকে প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি বা সিগমা প্লেন বলতে পারি, বা মিরর প্লেন বলতে পারি। মিরর প্লেন, মিরর প্লেন কেন? কারণ দেখো এই তলের উপরে যে অংশটা, নিচেও সেই অংশটা রয়েছে, দেখে মনে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। অনেক নামে বলা হতে পারে। ঠিক আছে, তো চলো হোমোমারটা দেখি। মেসো আইসোমারের কিন্তু এটাই বৈশিষ্ট্য, এখানে কিন্তু দুটো যৌগ বা ততোধিক যৌগের মধ্যে সম্পর্ক দেখা হয় না, একটা যৌগ নিজের মধ্যেই এই ধরনের সমবায়বতার সৃষ্টি করে। আচ্ছা, হোমোমার বিষয়টা কীরকম? হোমো মানে হচ্ছে সমান বা একই। তো দেখা যাক, দেখো এই দুটো যৌগ, এই দুটো যৌগ, এই দুটো যৌগ দেখে মনে হচ্ছে এরা দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এরা উপরিপাতযোগ্য নয়। মানে এই যৌগটাও একটা মেসো কম্পাউন্ড, এই যৌগটাও একটা মেসো কম্পাউন্ড, কিন্তু আলাদা। আলাদা কেন? এই ক্ষেত্রে HRCl যেদিকে রয়েছে, এই ক্ষেত্রে HRCl সেই দিকে নেই, অন্য দিকে আছে। তো এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড কিন্তু স্টিরিও আইসোমেরিক্যালি, মানে স্টিরিও কম্পাউন্ড হিসাবে কিন্তু আলাদা, গঠন সেম কিন্তু আলাদা, ত্রিমাত্রিক গঠন হিসাবে। তো দুটো যৌগই মেসো কম্পাউন্ড। দেখো একটু আগে আমরা মেসো কম্পাউন্ড পড়লাম, মেসো কম্পাউন্ড, তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এবং উপরিপাতযোগ্যও হচ্ছে, উপরিপাতযোগ্যও হচ্ছে। কিভাবে? তুমি এইটাকে তুলে নিয়ে এসে এর ওপরে বসাও, তখন হবে না, কিন্তু তুমি এর মাথার পা ধরে ঘুরিয়ে দাও, এই কম্পাউন্ডটাকে ঘোরাও বা এই কম্পাউন্ডটাকে ঘোরাও, যে কোনো একটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কিরকম দেখতে হবে? আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি, এইটাকে আমি ঘুরিয়ে দিলাম। কিভাবে ঘোরালাম? 180 ডিগ্রি। ডিগ্রি রোটেট করিয়ে দিলাম, দিলে HCl HCl এরকম হয়ে যাবে, অর্থাৎ যে যেখানে ছিল তার 180 ডিগ্রিতে চলে যাবে। এবারে এইটাকে তুলে নিয়ে এসে এর ওপরে বসাও, দেখো তো উপরিপাতিত হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে এই দুটো যৌগই কি হচ্ছে? একই রকম, অর্থাৎ আমরা এই দুটোকে পরস্পরের কি বলবো? হোমোমার, হোমোমার। অর্থাৎ এক জোড়া সমাবয়ব, ত্রিমাত্রিক সমাবয়ব, যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং উপরিপাত যোগ্য। এতক্ষণ নন সুপার ইম্পোজেবল পড়ছিলাম, কিন্তু এখানে সুপার ইম্পোজেবল হবে। তাহলে পয়েন্টগুলো লেখো, যে মিরর ইমেজ, আর কিরকম? সুপার ইম্পোজেবল, সুপার ইম্পোজেবল। তো সেই ধরনের গঠন বিশিষ্ট এক জোড়া সমাবয়বকে, ত্রিমাত্রিক সমাবয়বকে আমরা হোমোমার বলবো। এরকম বহু এক্সাম্পল পেতে পারো, আমি আর অতিরিক্ত এক্সাম্পল দেখাচ্ছি না, শুধু এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখা দরকার, যেগুলো অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন যৌগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। এরকম কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেব, তোমরা নিজেরা যাচাই করে দেখবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা বিষয়টা। ঠিক আছে, তো নেক্সট চলো আমরা জিওমেট্রিক্যাল আইসোমারের দুটো টাইপ দেখে নিই। অপটিক্যাল অ্যাক্টিভিটি সংক্রান্ত যে বিষয়ের কথাটা আমি বললাম, মানে আলোক সক্রিয়তা সংক্রান্ত, সেইটা আমরা পরবর্তী ভিডিওতে একটা ডায়াগ্রাম সহকারে আলোচনা করব।
জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে সিস আর ট্রান্স এই যে দুটো ঘটনা, এই বিষয়টা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম স্পেশালি অবজার্ভড ফর অ্যালকিনস, সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে হবে না, কেবলমাত্র অ্যালকিন যৌগের ক্ষেত্রেই সম্ভব। অ্যালকিন তো কিরকম দেখো, একটা যৌগ আমি বলছি তোমাদের CH3 CH ডবল বন্ড CH তারপরে CH3 অর্থাৎ বিউট 2 ইন। IUPAC নোমেনক্লেচারে যদি বলো তাহলে বিউট 2 ইন। এবার দেখো তো কার্বন কার্বন যে ডাবল বন্ড, সেই কার্বন কার্বন ডাবল বন্ড যেই দুটো কার্বনের মধ্যে আছে সেই দুটো কার্বনে কে কে আছে? হাইড্রোজেন আছে, CH3 আছে। হাইড্রোজেন আছে, CH3 আছে। এইরকম একটা গঠন কেউ লিখতে পারো, আবার কেউ এরকমও লিখতে পারো। পারো তো? তো এই দুটো যৌগ কি আলাদা? যদি আমি IUPAC নেম করতে বলি, আলাদা নাম হবে কি? হবে না, একই হবে, বিউট 2 ইন। কিন্তু স্টিরিও আইসোমারের দিক থেকে বলতে গেলে এরা আলাদা। কিভাবে? দেখো, ডাবল বন্ডেড কার্বনে যে গ্রুপগুলো রয়েছে, এই কার্বনটায় HCH3 আছে, এই কার্বনটায়ও HCH3 আছে। সেম টাইপের গ্রুপ যদি সেম সাইডে থাকে, অর্থাৎ এই কার্বনের মিথাইল এবং এই কার্বনের মিথাইল দেখো সেম সাইডে আছে, নিচে আছে, আমি নিচে লিখেছি, বা এরা যদি ওপরেও থাকতো সেম সাইডেই থাকছে। বা হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন দুটো সেম সাইডে আছে, যদি একই গ্রুপ সেম সাইডে থাকে তখন তাকে বলা হয় সিস। আর যদি সেম গ্রুপ অপোজিট সাইডে চলে যায় তখন সেই ফরমেশনটাকে বলা হয় ট্রান্স। সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস, আর সেম গ্রুপ ডিফারেন্ট সাইডে থাকলে ট্রান্স। ট্রান্স মানে একদম অপোজিটে চলে গেছে, সেটা তুমি মিথাইলের সাপেক্ষে বলো বা হাইড্রোজেনের সাপেক্ষে বলো, একই। ঠিক আছে, একই ব্যাপার, সিস আর ট্রান্স। সিস আর ট্রান্স ছাড়াও এইটাকে আরেক রকম ভাবে নোটেশন দেওয়া হয়, একটা হচ্ছে জেড আর একটা ই। জেড আর ই, অর্থাৎ সিস মানে তোমরা জেডও বলতে পারো, আর ট্রান্স মানে তোমরা ইও বলতে পারো। এই সিম্বলগুলো ইউজ করা হয়। সেটা কেন? কারণ দেখো, সবসময় যে ডাবল বন্ডেড দুটো কার্বনে সেম পেয়ার অফ গ্রুপ থাকবে, সেম পেয়ার মানে একই জোড় গ্রুপ থাকছে, দেখো এদিকেও CH3H এদিকেও CH3H, সবসময় যে এরকম থাকবে তার তো কোনো মানে নেই, আলাদা আলাদা কিছু গ্রুপ থাকতে পারে, তখন কিন্তু সিস ট্রান্স আর ব্যবহার করা যাবে না, EZ ব্যবহার করতে হবে। এবারে বলতে পারো যে তাহলে এর ক্ষেত্রে কি আমরা EZ ব্যবহার করতে পারবো না, সিস ট্রান্স ব্যবহার করব? এদের ক্ষেত্রে EZ ব্যবহার করতে পারো, সিস ট্রান্সও ব্যবহার করতে পারো। তাহলে ই আর জেডটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কিন্তু সিস ট্রান্স ডাবল বন্ডেড কার্বনে যদি সেম গ্রুপ থাকে, ডাবল বন্ডেড দুটো কার্বনে যদি সেম গ্রুপ থাকে, একমাত্র তখনই সিস আর ট্রান্সটা অ্যাপ্লিকেবল। আর যে কোনো পরিস্থিতিতে ই আর জেডটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি এটাকে সিস লেখো, সিসের জায়গায় তুমি এটাকে জেডও লিখতে পারো, আর ট্রান্সের জায়গায় তুমি এটাকে ইও লিখতে পারো, দুটোই অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এরকম কোনো যৌগ থাকে, ধরো এরকম তোমাকে দেওয়া হলো CH3 CH2 CH ডাবল বন্ড C Cl CH3, তাহলে এখানে ডাবল বন্ডের দুটো কার্বনে কি কি গ্রুপ আছে দেখা যাক।
একটা আছে ইথাইল আর হাইড্রোজেন, আর একটা আছে ক্লোরিন আর মিথাইল। আরেকটা এরকমভাবে লেখা যেতে পারে, এরকমভাবে লেখা যেতে পারে। তখন তো ডাবল বন্ডের দুটো কার্বনে সেম সেম গ্রুপ তো নেই, এবারে তুমি সিস ট্রান্স কি করে বলবে? আগেরটাই এটার ক্ষেত্রে যেমন সেম সেম গ্রুপ ছিল, অর্থাৎ এদিকে মিথাইল হাইড্রোজেন এদিকেও মিথাইল হাইড্রোজেন একই রকম ছিল, তো সেম সাইডে থাকলে সিস আর অপোজিটে থাকলে ট্রান্স বলতে পারছিলাম। কিন্তু এই যৌগটার ক্ষেত্রে তো আর সিস ট্রান্স কি করে বুঝবে? ওই জন্য ইজেড ব্যবহার করা হবে। কিভাবে বলবো? দেখো, এই যে কার্বনটা, এই কার্বনের সঙ্গে যেই দুটো গ্রুপ রয়েছে তার মধ্যে ভারী গ্রুপ কোনটা? যার অ্যাটমিক ওয়েট বেশি সেই গ্রুপটাই ভারী। এবার অ্যাটমিক ওয়েট বলতে কি? এই কার্বন, ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে প্রথম যে পরমাণুটা যুক্ত থাকবে তার অ্যাটমিক ওয়েট দেখতে হবে। ভালো করে শোনো, ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত তাদের প্রথম যে পরমাণুটা যুক্ত আছে তার অ্যাটমিক ওয়েট দেখতে হবে। এদিকে কার্বন যুক্ত আছে, আমি লিখেছি এইভাবে, দেখে মনে হচ্ছে হাইড্রোজেন যুক্ত, কিন্তু না, কার্বনের সঙ্গে তো কার্বনই যুক্ত আছে, তো কার্বনের অ্যাটমিক ওয়েট হাইড্রোজেনের থেকে বেশি, তাই এইটা হচ্ছে ভারী গ্রুপ। সার্কেল করে দিলাম, এটা ভারী গ্রুপ। আর এদিকে ক্লোরিন আর মিথাইলের মধ্যে ভারী কোনটা? অবভিয়াসলি ক্লোরিন, কারণ মিথাইলের কার্বনটার অ্যাটমিক ওয়েট আর ক্লোরিনের অ্যাটমিক ওয়েটের মধ্যে ক্লোরিনেরটাই বেশি, তাই ভারী গ্রুপ হচ্ছে ক্লোরিন। অতএব এখানে ভারী গ্রুপ সেম সাইডে আছে, তাই জন্য এটা জেড। আর এখানে ভারী গ্রুপ অপোজিটে চলে গেছে, তাই এটা ই। অর্থাৎ বেশি অ্যাটমিক ওয়েট বিশিষ্ট ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে বেশি অ্যাটমিক ওয়েট বিশিষ্ট গ্রুপ যদি সেম সাইডে থাকে তখন আমরা জেড বলবো, যেটা অনেকটা সিসের মতো, কিন্তু সিস লিখবো না, জেড লিখবো। আর যদি বেশি অ্যাটমিক ওয়েটওয়ালা গ্রুপ ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যারা যুক্ত তারা যদি বিপরীতে চলে যায় তখন আমরা ই লিখবো। এইভাবে এদের প্রেজেন্ট করা হবে। তো এরা দুজন পরস্পরের আইসোমার। কিরকম? স্টিরিও আইসোমারের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমার। ওকে, তো আমরা তাহলে এই পুরো টেবিলটা কমপ্লিট করলাম, যত ধরনের আইসোমেরিক ফর্মস আছে। সো নেক্সট ভিডিওতে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি সংক্রান্ত আলোচনা করব, যে স্টিরিও আইসোমার যারা কাইরাল কার্বন বিশিষ্ট এবং যারা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়, সেই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কিভাবে দেখায় এবং তার ফলে কি হয়। যে আমরা একটা কাইরাল কার্বন সমন্বিত একটা যৌগের দ্রবণ করলাম, তার মধ্যে দিয়ে একটা একবর্ণী আলো পাঠালাম, সেই একবর্ণী আলো পাঠানোর পর সেই আলোটার রেজাল্ট কি হয় সেইটা আমরা পরবর্তী ক্লাসে একটা টেকনিক্যাল ডায়াগ্রামের সাথে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, বিষয়গুলো যেগুলো বললাম সেইগুলো ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।